সময় ধীরে ধীরে গড়িয়ে রাত 12টার দিকে এগোলো। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা পায়ের শব্দ শুনে চমকে উঠলাম। আমি আর মালা একই সঙ্গে মাথা ঘুরিয়ে শব্দের দিকে তাকালাম। জঙ্গলের অন্ধকার ভেদ করে একটা ছায়া মূর্তি ধীরে ধীরে এসে দাঁড়ালো ডোবার কাছে। আর লোকটাকে দেখেই বুকের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা আন্তরিকভাবে দুঃখিত যে গল্প একটু দেরিতে এলো, তবে তার ক্ষতিপূরণ স্বরূপ আরও সুন্দর সুন্দর গল্প আমরা আপনাদের উপহার দেব। আপনারা যারা আমাদের চ্যানেলে আজ নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ডোবা। প্রায় মরচে ধরা তালাটা বহু কষ্টে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে অবশেষে বাংলোর দরজাটা খুলে ফেলতে সক্ষম হলো দুঃখীরাম। নামে বন বাংলো হলেও লোকে ভূত বাংলোই বলে থাকে। ভূতেরা বাস করে বলেই এর আগে বহুবার চিচিং ফাঁক বলা সত্ত্বেও দরজাটা কিছুতেই খুলছিল না। অবশ্য চিচিং ফাঁকটা আমি বলেছিলাম মনে মনে। দরজা খুলে পাল্লা দুপাশে ঠেলে দিয়ে বাংলোর বৃদ্ধ চৌকিদার দুঃখীরাম বলল, বাঁচালেন স্যার। ভেতরে চোখ পড়তেই আমি আঁতকে উঠে বুঝে উঠতে পারলাম না কেন বাঁচল সে। বাংলোর ভেতরে মাকড়সা, চামচিকে আর টিকটিকের মহোৎসব চলছিল তখনও। আমাদের দেখে কে যে কোথায় ছুটে পালাবে দিশা না পেয়ে আমাদেরই চোখে মুখে ঝাঁপিয়ে পড়তে চাইল সদল বলে। সরে গিয়ে বললাম, কেন? আমি এমন বিপদ সেধে ঘাড়ে নিচ্ছি বলে তুমি বাঁচলে? ঘাড়ে বিপদ কিনা জানি না, কেননা এই বন বাংলার বহুকাল কোনো অতিথি আসে না বলেই বাংলোটা খোলারও কোনো প্রয়োজন হয় না। আমার আর্জি শুনে চৌকিদার চোখ ব্রহ্মতালুতে তুলে বলল, আপনি এই ঘরে রাত কাটাবেন স্যার? হ্যাঁ, কেন, তোমার আপত্তি আছে? না না, আপত্তি কেন থাকবে? আপনি থাকবেন সে তো আমার সৌভাগ্য। একটু বসুন স্যার, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। কতক্ষণ লাগবে পরিষ্কার করতে? তা স্যার ঘন্টাখানিক তো বটেই। কতদিন কোনো বাবু আসেনি, আপনি ততক্ষণে একটু ঘুরে ফিরে আসুন না এদিক ওদিক। তা না হয় যাচ্ছি, কিন্তু দুদিন থাকবো, খাওয়া দাওয়া কি হবে? চৌকিদার ভারী মুশকিলে পড়ল। বহুদিন এই বাংলোয় কেউ থাকেনি, খাওয়া তো দূরের ব্যাপার। এখন আমি হঠাৎ উল্কার মতো উদয় হয়ে দুঃখীরামকে দুদিন থাকা খাওয়ার গল্প বললে তার তো ভিমড়ি খাওয়ারই কথা। মাথা চুলকে সে বলল, হাঁড়ি করা বাসন কোসন তো সবই আছে, একটু চাল লাগ। এই কাছেই দোকান আছে, সব পাওয়া যাবে। আমি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, তারপরে গিয়ে সব নিয়ে আসবো। তবে মুরগি পেতে হলেই ওই শহরের দিকে হাটে যেতে হবে বাবু। ঠিক আছে, আমি তাহলে একটু বাজারের দিকে যাই, দেখি ঘর পরিষ্কার হয়ে গেলে তুমি দুটো চাল ডাল তেল মশলা নিয়ে এসো কোনে। ঠিক আছে বাবু। বলেই দুঃখীরাম সেই দুর্গন্ধময় বাংলোর কীটপতঙ্গর ঘরে ঢুকে যুদ্ধকালীন তৎপরতায় ঝাড়পোছ করতে শুরু করলো। অন্তত ঘণ্টাখানিকের পরিশ্রম তার। তারপরেও এই ঘরে রাত কাটানো যাবে কিনা আমার নিজেরই সন্দেহ। রাত হলে নাকি এখানে খারাপ কিছু একটা ঘটে, আর সেটা দেখতেই তো আমি এই ভূত বাংলোয় আমার এতটা পথ উজিয়ে আসা। এই বনাঞ্চলের নাম শালবন ঘেরা কুন্তলডাঙ্গা। নামের মধ্যেই যেন একটা অদ্ভুত নির্জনতার সুর লুকিয়ে আছে। চারিদিক জুড়ে উঁচু শাল, সেগুন আর মহুয়া গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে। দূরে কোথাও পাহাড়ের অস্পষ্ট রেখা কুয়াশার আবরণে ঢাকা, যেন বহু পুরনো কোনো গোপন কথা বুকে চেপে বসে আছে। ডাকবাংলোটি এই জঙ্গল ঘেরা প্রান্তরের প্রায় একটা দিকে দাঁড়িয়ে। নিকটতম গ্রাম অন্তত 3 কিলোমিটার দূরে। সেই গ্রাম পেরিয়ে আরো 2 কিলোমিটার গেলে একটা ছোট্ট বাজার পাওয়া যায়।
যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া আর তেমন কিছু মেলে না। দুঃখীরাম যখন বাংলো পরিষ্কার করতে ব্যস্ত, তখন আমি বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক সেই সময় ভেতর থেকে ঝাঁট দেওয়ার শব্দ থামিয়ে বাইরে এসে সে বলল, স্যার, আপনি কি এখনই বাজারে যাবেন? হ্যাঁ, তাই ভাবছি। দুঃখীরাম একটু ইতস্তত করে বলল, আমার একটা ভাঙা ছোট সাইকেল আছে স্যার, ওইখানে পড়ে আছে। যদি কিছু মনে না করেন ওটা নিয়ে যান। হাঁটতে গেলে অনেকটা পথ, আর সন্ধে নামতে বেশি দেরি নেই। আমি সায় দিতেই সে বাংলোর একপাশে রাখা মরচে ধরা আত ভাঙা সাইকেলটা দেখিয়ে দিল। সাইকেলের চেন ঢিলা, হ্যান্ডেলটাও কেমন যেন এদিক ওদিকে বেঁকে আছে। তবু এই জঙ্গলে এটাই ভরসা। সাইকেলটা নিয়ে বেরোতে যাব এমন সময় দুঃখীরাম হঠাৎ গম্ভীর গলায় বলল, স্যার, এই একটু সাবধানে যাবেন। এই জঙ্গলে কদিনে হাতির উপদ্রব বেড়েছে খুব। পাহাড়ের দিক থেকে নেমে আসে। গত মাসেই দুজন মারা গেছে হাতির পায়ের তলায় পড়ে। হঠাৎ সামনে পড়ে গেলে বাঁচবার উপায় থাকবে না। তার কথায় ঘাড় নাড়িয়ে সাইকেলে চেপে রওনা দিলাম। বাংলোর সামনে সরু কাঁচা পথটা প্রথমে জঙ্গলের ভেতর দিয়েই গেছে। মাটির উপর শুকনো পাতা এমনভাবে ছড়িয়ে রয়েছে, সাইকেলের চাকা গড়াতেই মচমচে শব্দ উঠতে লাগলো। কোথাও কোথাও গাছের ডাল এত নিচু হয়ে নেমে এসেছে যে মাথা নোয়াতে হয়। বাতাসে এক ধরনের অচেনা একটা ফুলের মিশ্র গন্ধ পাচ্ছিলাম, যা কিছুক্ষণ পরেই কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। পথের লোকজন বলতে প্রায় কেউ চোখে পড়ল না। একবার শুধু দূরে একজন বুড়ো মানুষকে দেখা গেল, মাথায় শুকনো কাঠের বোঝা নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। আমি কাছে যেতেই সে একবার আমার দিকে তাকালো। দৃষ্টিটা কেমন যেন অদ্ভুত। তারপর কিছু না বলেই তাড়াতাড়ি পা চালিয়ে সরে গেল। প্রায় আধ ঘন্টা সাইকেল চালানোর পর জঙ্গল ধীরে ধীরে পাতলা হয়ে এলো, আর আমার সামনে ভেসে উঠল সেই ছোট্ট গ্রামটা। মাটির ঘর, খড়ের ছাউনি, উঠোনে গরু ছাগল বাঁধা, সব মিলে এক শান্ত নিরীহ পরিবেশ। কিন্তু আশ্চর্যের বিষয়, আমাকে দেখে গ্রামের কয়েকজন লোক যেভাবে চুপ করে তাকিয়ে রইল, তাতে মনে হলো এই অঞ্চলে বাইরের লোকের আগমন খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। গ্রাম পেরিয়ে আরও খানিকটা এগোতেই বাজার। বাজার বলতে দুপাশে সারি সারি কয়েকটা দোকান, একটা মুদি, একটা চায়ের দোকান, দুটো সবজির ঠেলা, আর এক কোণে মাংসের দোকান। চায়ের দোকানের সামনে কয়েকজন লোক আড্ডা দিচ্ছিল। আমাকে দেখে কথাবার্তা হঠাৎ থেমে গেল। আমি এগিয়ে গিয়ে একটা দেশি মুরগি কিনতে চাইতেই দোকানদার একবার কেমন যেন কৌতূহলী চোখে আমার দিকে তাকালো। আমি সায় দিতেই লোকটা মুরগিটাকে ধরে ওজন করতে করতে বলল, পাহাড়ি বন মোরগ বাবু, দারুণ জিনিস, এ শহরে পাবেন না। আপনি ওই জঙ্গলের দিক থেকে আসছেন বাবু? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, ফরেস্ট বাংলোতে উঠেছি। কথাটা বলতেই আশেপাশের কয়েকজন লোকের মুখে যেন এক মুহূর্তের জন্য ছায়া নেমে এলো। কেউ কিছু বলল না, কিন্তু তাদের চোখের দৃষ্টিতে স্পষ্ট একটা অস্বস্তি। দোকানদার আর কিছু জিজ্ঞেস করল না, নিঃশব্দে কাজ সেরে মুরগিটা হাতে দিল। আমি দাম মিটিয়ে ফিরে আসতে উদ্যত হলাম। ফেরার পথে হঠাৎ মনে হলো, বাজারের এই স্বাভাবিক কোলাহলের আড়ালে যেন একটা চাপা আতঙ্ক লুকিয়ে আছে, যেন সবাই কিছু জানে কিন্তু কিছু বলতে চাইছে না। জঙ্গলের পথে ফিরে আসার সময় সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, আর গাছগুলোর ছায়া দীর্ঘ হয়ে পথের উপর পড়ে এক অদ্ভুত অন্ধকারের রেখা তৈরি করেছে। বাংলোর কাছে পৌঁছাতে পৌঁছাতেই আমার মনে হলো, চারপাশের পরিবেশ যেন আগের চেয়ে অনেকটা বেশি নিস্তব্ধ হয়ে আসছে। দরজার ভেতরে পা রাখতেই তার অনেকটাই কেটে গেল। অবাক হয়ে দেখলাম, ঘর দূর একেবারে ঝকঝকে পরিষ্কার। যে ঘরে ঘণ্টাখানেক আগেও মাকড়সার জাল, ধুলো আর কীটপতঙ্গের উপদ্রব ছিল, সেই ঘর এখন যেন একেবারে অন্য চেহারা নিয়েছে। মেঝে ঝাড়া, জানলার ধুলো মোছা, এমনকি পুরনো কাঠের টেবিলটাও পরিষ্কার করে রাখা হয়েছে যত্ন করে। মনে হলো এই অল্প সময়ের মধ্যেই
দুঃখীরাম একাই এতটা কাজ করে ফেলেছে এই যেন প্রায় অসম্ভব। অবশ্য পাহাড়ি অঞ্চলে লোকেদের সম্পর্কে একটা কথা শুনেছিলাম, তাদের শরীরের সহন শক্তি আর গতি দুটোই আশ্চর্য রকম বেশি। পায়ে হেঁটে তারা এমন দূরত্ব অতিক্রম করতে পারে যা কল্পনাতীত। দুঃখীরামই রান্নার ভার নিল। অল্প সময়ের মধ্যেই ধোঁয়া উঠতে লাগলো হাঁড়ি থেকে। জঙ্গলের মধ্যে সেই নির্জন বাংলোর ভেতরে বসে গরম ভাত আর মুরগির ঝোল অদ্ভুত এক তৃপ্তি এনে দিল। খাওয়া শেষ করে শরীরটা কেমন যেন ক্লান্ত হয়ে পড়ল। সকাল থেকে যাত্রা, তারপরে নির্জন পরিবেশ, সব মিলিয়ে চোখে যেন ঘুম নেমে এলো হঠাৎই। ভাবলাম একটু শুয়ে নেই, তবে শোয়ার আগে আমার একটু ডায়েরি লেখার অভ্যেস আছে। এখানে কেন হঠাৎ আগমনের হেতু সেটাই লিখতে বসলাম। আমি সুবিনয় দত্ত, পেশায় বন দপ্তরের একজন ফিল্ড অফিসার। কাজের সূত্রে আমাকে দেশের নানা প্রান্তের জঙ্গল, পাহাড়, নির্জন অরণ্যে ঘুরে বেড়াতে হয়। কখনো বন্যপ্রাণীর হদিশে, কখনো বা সরকারি রিপোর্টের তাগিদে। কিন্তু এই ডাক বাংলোয় আসা নিছক কোনো সাধারণ দায়িত্ববোধের ফল নয়, বরং বলা ভালো এই যাত্রা শুরু হয়েছিল এক অদ্ভুত অস্বস্তি থেকে। একটা পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে প্রায় মাসখানেক আগে অফিসের নথিপত্র পর্যালোচনা করতে গিয়ে হঠাৎই চোখে পড়ে এই বন বাংলোর নাম। আশ্চর্যের বিষয়, বহু বছর ধরে এই বাংলো কার্যত পরিত্যক্ত। কোনো সরকারি কর্মরত ব্যক্তি আসে না, কোনো অফিসিয়াল ব্যবহারও নেই। অথচ গত 3 মাসের মধ্যে আশেপাশের এলাকায় কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। যদিও সেগুলোকে কাগজে কলমে প্রাকৃতিক কারণ বলে চিহ্নিত করা হয়েছে, প্রথমে বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু কৌতূহল জাগে তখনই যখন দেখি এই একই বাংলোকে কেন্দ্র করে প্রায় 10 বছর আগে একটি তদন্ত শুরু হয়েছিল। তদন্তকারী অফিসারের নামও নথিভুক্ত অরিন্দম সেন, কিন্তু তার জমা দেওয়া কথা থাকা চূড়ান্ত রিপোর্টের ফাইলটা অনুপস্থিত। অস্বাভাবিক তো বটেই, আরও খোঁজখবর নিয়ে যা জানতে পারলাম তা আরও বিস্ময়কর। কাগজে কলমে দেখানো হয়েছে তদন্ত চলাকালীন অরিন্দম সেনকে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল, কিন্তু এই বদলির কোনো পৃথক সরকারি নথি, কোনো অফিস আদেশ, কোথাও কিছু নেই। একজন সরকারি কর্মচারী হঠাৎ করে উধাও হয়ে যাবেন আর তার কোনো রেকর্ড থাকবে না, এই কথা সহজে মেনে নেওয়া যায় না। এই অসঙ্গতিটাই আমার মনে সন্দেহের বীজ বপন করেছিল। তারপর একদিন উপর মহল থেকে হঠাৎ নির্দেশ এলো এই বাংলোর বর্তমান অবস্থা পরিদর্শন করে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। নির্দেশটি যতটা আকস্মিক, তার ভঙ্গিমা ততটাই অস্পষ্ট, যেন কেউ বিষয়টি নিয়ে কথা বাড়াতে চাইছে না, অথচ পুরোপুরি এড়িয়ে যেতেও পারছে না। এইসব কারণ মিলিয়েই অবশেষে আমাকে রওনা হতে হলো এই নির্জন বন বাংলার উদ্দেশ্যে। তবে সত্যি কথা বলতে কি, সরকারি দায়িত্বই যদি একমাত্র কারণ হতো, তাহলে হয়তো এই যাত্রায় আমার মন এতটা অস্থির হয়ে উঠত না। ফাইলের শেষ পাতায় এক কোণে পেন্সিলে লেখা একটা বাক্য, যা হয়তো কারো নজরে পড়েনি, আমার কৌতূহলকে আরো গভীর করে তুলেছিল। সেখানে একটা কথা লেখা ছিল, রাত নামার পর এই জঙ্গলে খারাপ কিছু ঘটে। রাতের ক্লান্তি আর দীর্ঘ যাত্রার ধকলে ঘুম ভাঙল একটু দেরিতে। রাতের কথা মনে হতেই বুকের ভেতর কেমন যেন একটা চাপা অস্বস্তি ফিরে এলো। যদিও বিশেষ কিছু ঘটেনি, তবু গভীর রাতে একবার ঘুম ভেঙে গিয়েছিল। মনে হয়েছিল বাংলোর বাইরে কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে, শুকনো পাতার উপর ধীরে ধীরে কেউ হাঁটছে। কিন্তু দরজা খুলে বাইরে তাকিয়ে কাউকেই দেখতে পাইনি। হয়তো জঙ্গলের কোনো জন্তু জানোয়ার হবে, কিংবা নিছকই মনের ভুল। বিছানা ছেড়ে উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালাম। সকালের জঙ্গল রাতের তুলনায় সম্পূর্ণ আলাদা। কুয়াশার আস্তরণ এখনো পুরো কাটেনি।
দূরে শালগাছগুলোর মাথা ধোঁয়ার মতো সাদা আবরণে ঢাকা। কোথাও কোথাও অচেনা পাখির ডাক ভেসে আসছে। ঠিক করলাম আজ থেকেই তদন্ত শুরু করতে হবে। শুধু বাংলোর চারপাশে ঘুরে দেখলেই হবে না, এই জঙ্গল, আশেপাশের গ্রাম আর বহুদিন আগের সেই অসমাপ্ত তদন্তের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। অরিন্দম সেনের নিখোঁজ হওয়ার ঘটনা আমার মাথা থেকে কিছুতেই সরছিল না। একজন অভিজ্ঞ অফিসার হঠাৎ উধাও হয়ে যাবেন আর কেউ তার খোঁজ করবে না, এটা স্বাভাবিক নয়। দুঃখীরামের তখনও দেখা নেই। সম্ভবত সে গ্রামের দিকে গেছে কোনো কাজে। বাংলোর সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সকালে ঠান্ডা বাতাসে শুকনো পাতাগুলো মাটির উপর ধীরে ধীরে নড়ছিল। তারপর টেবিলের উপরে রাখা টর্চ, নোটবুক, কম্পাস এরকম আরও কিছু জিনিসপত্র সঙ্গে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের ভেতরের সরু পথটার দিকে হাঁটা দিলাম। এই পথটা বাংলোর পেছন দিক থেকে আরও গভীর অরণ্যের দিকে চলে গেছে, যেখানে গাছগুলো এত ঘন হয়ে উঠেছে একটু দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। মনে হচ্ছিল জঙ্গলটা যেন নিজের ভেতরে কোনো গোপন অন্ধকার লুকিয়ে রেখেছে। জঙ্গলের ভেতরে যতই এগোচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম এই জঙ্গল বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখায়, ভেতরে ঢুকলে ততটা নয়। প্রথমে পথটা কিছু পরিষ্কারই ছিল। শুকনো পাতার উপর নিজের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পর থেকেই চারপাশের পরিবেশ কেমন যেন বদলে যেতে শুরু করলো। এক জায়গায় দেখি কয়েকটা শাল গাছের গায়ে গভীর আঁচড়ের দাগ। প্রথমে ভেবেছিলাম হয়তো ভাল্লুক বা হাতির কাজ, কিন্তু কাছে গিয়ে দেখলাম দাগগুলো অস্বাভাবিক রকমের সমান্তরাল, যেন কেউ ইচ্ছে করে ধারালো কিছু দিয়ে কেটেছে। আরো খানিকটা এগোতেই মাটির উপর পোড়া কাঠের কিছু টুকরো চোখে পড়ল। আমি হাঁটু গেড়ে বসে জায়গাটা পরিষ্কার করছিলাম, এমন সময় হঠাৎ একটা তীব্র পচা গন্ধ নাকে এলো। যেন কোথাও কাছাকাছি পচা জল জাতীয় কিছু জমে রয়েছে। গন্ধটা অনুসরণ করতেই গাছপালার ফাঁক দিয়ে সামনে ধীরে ধীরে একটা ডোবা চোখে পড়ল। প্রথম দেখাতেই জায়গাটা দেখে আমার শরীরের ভেতর কেমন যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। ডোবাটা খুব বড় নয়, কিন্তু অস্বাভাবিক রকমের স্থির। চারপাশের ঘন ঝোপঝাড় এমনভাবে ঘিরে রেখেছে যেন জঙ্গল ইচ্ছে করেই এই জায়গাটা আর এই ডোবাটাকে আড়াল করে রাখতে চেয়েছে। জলের রং কাদামাটির মতো ঘোলা নয়, বরং অদ্ভুত রকমের কালো। স্থির জল, এতটাই স্থির যে মনে হচ্ছিল বহুদিন কোনো বাতাস এর গা ছুঁয়ে যায়নি। উপরে শুকনো পাতার আস্তরণ জমে আছে, আর মাঝে মধ্যে সেই জলের ভেতর থেকে ছোট ছোট বুদবুদ উঠে ফেটে যাচ্ছে নিঃশব্দে। ডোবার চারপাশের মাটি কেমন আলাদা, অন্য জায়গার তুলনায় বেশি নরম কাদামাখা। কয়েক জায়গায় যেন পুরনো পায়ের ছাপের অস্পষ্ট দাগের মতো মনে হলো। আমি আরো একটু এগিয়ে যেতেই হঠাৎ একটা জিনিস চোখে পড়ল। ডোবার পাশেই কাদার মধ্যে অর্ধেক ডুবে রয়েছে কি একটা যেন। আমি নিচু হয়ে সেটা টেনে বার করলাম। ভারী চামড়ার তৈরি, জঙ্গলে কাজ করার উপযুক্ত শক্ত একটা জুতো। এমন জুতো সাধারণত বন দপ্তরের কর্মীরাই ব্যবহার করে। বেশ কিছুক্ষণ ধরে চারপাশটা খুঁটিয়ে দেখার পর আমি ধীরে ধীরে যে সিদ্ধান্তে পৌঁছালাম তা খুব আশাব্যঞ্জক ছিল না।
যতদূর বোঝা যায় অরিন্দম সেন এই ডোবা পর্যন্ত এসেছিলেন। তারপর হঠাৎ করেই সবকিছু শেষ হয়ে গেছে। কোনো স্পষ্ট চিহ্ন নেই, কোনো রিপোর্ট নেই, কোনো প্রত্যক্ষদর্শী নেই, যেন এই জায়গাটাই তাকে গিলে ফেলেছে। আমার চোখ গিয়ে আবার স্থির হলো কালো জলের দিকে। তাহলে কি এই ডোবার কাছে লুকিয়ে আছে আসল রহস্য? ভাবনাটা মাথায় আসতেই অকারণেই বুকের ভেতরে একটা চাপা অস্বস্তি জমতে লাগলো। অরিন্দম সেনের ঘটনাটা এই ডোবার কাছে এসেই থেমে গেছে। এইসব ভাবছি এমন সময় পেছন দিক থেকে একটা নারীর কণ্ঠস্বর ভেসে এলো। এইখানে কি করছেন গো দাদাবাবু? আচমকা শব্দে আমি যেন চমকে উঠলাম। দ্রুত পেছন ফিরে তাকাতেই দেখি আমার থেকে হাত দশেক দূরে এক মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে। কখন যে সে নিঃশব্দে এতটা কাছে এসে দাঁড়িয়েছে আমি টেরই পাইনি। মাথায় শুকনো কাঠের বোঝা, দুহাতে সেটাকে সামলে রেখেছে। পরনে মলিন ডুরে শাড়ি, বহুদিনের ব্যবহার আর জঙ্গলের ধুলোয় রং ফ্যাকাশে হয়ে গেছে। শাড়ির আঁচলটা কোমরের কাছে শক্ত করে গোঁজা, গায়ে রং চাপা শ্যামলা, তবু মুখটার মধ্যে অদ্ভুত একটা আকর্ষণ ছিল। আমি ধীরে ধীরে মহিলার দিকে এগিয়ে যেতেই সে আবার একই প্রশ্ন করল। এইখানে কি করছেন গো দাদাবাবু? কণ্ঠস্বরে ভয় ছিল না, কিন্তু অদ্ভুত একটা সতর্কতা ছিল। যেন জায়গাটা সম্পর্কে সে অনেক কিছুই জানে, আর সেই কারণে আমার এখানে উপস্থিত তাকে চিন্তিত করে তুলেছে। আমি সামনে নিয়ে বললাম, আগে তুমি বলো, তুমি কে? এই জঙ্গলের ভিতরে কি করছো? হ্যাঁ? মহিলা মাথার কাঠের বোঝা একটু ঠিক করে নিয়ে বলল, আমার নাম মালা। ওই পাশের গ্রামের মানুষ আমরা। রোজ জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে যাই। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে বললাম, আমি এখানকার নতুন ফরেস্ট অফিসার, একটা পুরনো ঘটনা তদন্ত করতে এসেছি। তদন্ত কথাটা শুনতেই তার চোখ মুখের ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল। চোখ দুটো কেমন সংকুচিত হয়ে এলো। নিচু গলায় বলল, তদন্ত আবার? আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম, আবার মানে? মালা কিছুক্ষণ চুপ করে রইল, যেন ভেতরে ভেতরেই লড়াই করছে, কতটা বলবে আর কতটা চেপে যাবে। তারপর ধীরে ধীরে বলল, অনেক বছর আগেও এক বাবু এসেছিল আপনার মতো। জঙ্গলে ঘুরতো, লোকজনের প্রশ্ন করত। তারপরে একদিন হঠাৎ তার আর খোঁজ পাওয়া গেল না। আমার বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে এলো। অরিন্দম সেন। মহিলাটা সরাসরি উত্তর দিল না, শুধু একবার সেই কালো ডোবার দিকে তাকালো। তারপর ফিসফিস করে বলল, এই জায়গা ভালো না দাদাবাবু। সন্ধ্যের পর তো নয়, দিনের বেলাতেও না। জঙ্গল সব কিছু নিজের ভিতরে লুকায় রাখে না। কিছু জিনিস আছে যেগুলোর ইচ্ছে করে চাপা দিয়ে রাখা হয়। আমি আরো কিছু জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হলো যেন দূরে কোথাও শুকনো ডালপালাকার ভারী পায়ের চাপে মড়মড় করে ভেঙে যাচ্ছে। মেয়েটার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কিত চোখে জঙ্গলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি এখনই এই জায়গা ছেড়ে চলে যান দাদাবাবু, এখনই। আমি একটু এগিয়ে গিয়ে শান্ত গলায় বললাম, তুমি একটু খুলে বলো তো, এর আগে যে বাবু এসেছিল সে কিসের তদন্ত করছিল? মহিলা কেমন অস্বস্তিতে চোখ নামিয়ে ফেলল। তারপর ধীরে ধীরে বলল, অত কিছু জানি না গো বাবু। আমরা মুক্কু সুক্কু গ্রামের মানুষ, অত বড় লোকেদের কথা কি আর বুঝি। শুধু একদিন শুনছিলাম ওই বাবু জানি কার খোঁজ করতে এসে। একটা লোক নাকি হারায় গেছিল বহুদিন আগে, তাইরই খোঁজ। মেয়েটা থামল, দূরের জঙ্গলের দিকে একবার তাকিয়ে আবার বলল, তারপর কিছুদিন ওই বাবু জঙ্গল টঙ্গল ঘুরলো,
গ্রামের লোকেদের জিজ্ঞাসাবাদ করলো। তারপর একদিন শুনি সেও নাকি কোথায় হারায় গেছে, আর ফেরে নাই। কথাগুলো বলে মালা এমনভাবে চুপ করে গেল যেন এর বেশি কিছুই বলা তার উচিত নয়। জঙ্গলের হাওয়া তখন কেমন স্থির হয়ে এসেছে। দূরে বনের ভেতরে একটা নাম না জানা পাখি ডেকে চলেছে। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তারপর বললাম, আচ্ছা, পরে তোমার সঙ্গে দেখা হবে। তোমাদের গ্রামটা কোন দিকে? মেয়েটা হাত তুলে জঙ্গলের পশ্চিম দিকটা দেখিয়ে দিয়ে বলল, ওই দিকে আমাদের গ্রাম, বেলাজুরি। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে গাছপালার আড়ালে মিলিয়ে গেল। কিছুক্ষণ তার শাড়ির ফ্যাকাশে আঁচলটা দেখা যাচ্ছিল, তারপর সেটুকু অদৃশ্য হয়ে গেল জঙ্গলের ভেতরে। তার মানে শুধু অরিন্দম সেনই নিখোঁজ হয়নি। অরিন্দম সেন এসেছিলেন আরও একজন হারিয়ে যাওয়া মানুষের খোঁজে, আর সেই তদন্ত করতে এসেই শেষ পর্যন্ত তিনিও যেন এই জঙ্গলের অন্ধকারে কোথাও মিলিয়ে গেছেন। মুহূর্তের জন্য আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। অদ্ভুত এক অনুভূতি। মনে হলো আমি যেন ধীরে ধীরে এমন এক রহস্যের ভেতরে ঢুকে পড়ছি যার শুরু আছে কিন্তু শেষ নেই। সন্ধে নামার কিছু পরেই দুঃখীরাম রান্না চড়িয়ে দিল। বাইরে তখন দ্রুত অন্ধকার ঘনিয়ে এসেছে। জঙ্গলের রাত শহরের রাতের মতো নয়। বাংলোর চারপাশে কেবল ঝিঝি পোকার একটানা ডাক, আর মাঝে মধ্যে দূরে কোথাও অচেনা পাখির কর্কশ চিৎকার। খাওয়া শেষ করে আমরা দুজনে বাংলোর সামনের বারান্দায় এসে বসলাম। দুঃখীরাম একটা পুরনো হেরিকেন জেলে আমাদের মাঝখানে রেখে দিয়েছিল। আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, দুঃখীরাম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। দুঃখীরাম বিড়িতে টান দিয়ে মাথা নাড়ল। আমি একটু নিচু গলায় বললাম, তুমি এখানে কতদিন ধরে আছো? আর এই জঙ্গলে বহু বছর আগে যে নিখোঁজ হয়েছিল তার বিষয়ে তুমি কতটা জানো? প্রশ্নটা শুনে দুঃখীরামের বিড়ি টানা হাতটা মুহূর্তের মধ্যে থেমে গেল। তারপর সে জোর করে স্বাভাবিক গলায় বলল, আগে বাবু, আমার বাপ ঠাকুরদার আমল থেকে এখানে আসি। জঙ্গল মানেই তো বিপদ ছাড়, মানুষ হারায় মাঝে মাঝে। আমি তার মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমি আজ জঙ্গলের ভেতরে একটা ডোবা দেখেছি। সেই ডোবার কাছেই অরিন্দম সেনের শেষ চিহ্নটা পাওয়া গেছে। কথাটা বলতেই দুঃখীরামের চোখ দুটো হঠাৎ করে যেন একবার জ্বলে উঠে নিভে গেল। হ্যারিকেনের আলো স্পষ্ট দেখলাম তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে ধীরে ধীরে বলল, আপনি আপনি ডোবার কাছে গেছিলেন? হ্যাঁ, সেখানে একটা জুতো পেয়েছি। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা যেমনটা পরে। দুঃখীরাম এবার আমার চোখের দিকে তাকালো না, নিচের অন্ধকারের দিকে চেয়ে বসে রইল। তারপর অনেকক্ষণ পরে খুব আস্তে বলল, ওই জায়গায় গ্রামের কেউ যায় না স্যার। কেন ওই দিকটা কেউ যায় না? সব কথা জানা ভালো না বাবু। এই জঙ্গল সব কিছু চুপ করে নিজের ভিতরে রাখে, আর বাইরের কেউ সেই রহস্য জানুক ও ও চায় না। কে চায় না? হয়তো নিজের অজান্তেই দুঃখীরামের মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। আমি তৎক্ষণাৎ সোজা হয়ে বসলাম। ও ও কে? না না, কিছু না বাবু, ভুল বলেছি আমি। রাত অনেক হয়েছে বাবু, আপনি ঘুমান। এইসব কথা বলা ভালো না। সে এবার হঠাৎ করে উঠে দাঁড়ালো। আমি ডাকলেও সে আর পেছন ফিরে তাকালো না। মনে হচ্ছিল কোনোভাবেই সে আর এই প্রসঙ্গে একটি কথা বলতে চায় না। কিন্তু হঠাৎ আমার মাথায় একটা চিন্তা খেলে গেল।
আমি পেছন থেকে জোরে ডেকে উঠলাম, দুঃখীরাম, তুমি যদি আমার প্রশ্নের সঠিক উত্তর না দাও তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। এই কথায় বোধহয় কাজ হলো। ধীরে ধীরে সে আবার আমার সামনে হাঁটু গেড়ে বসল। আসল ঘটনাটা কি দুঃখীরাম? আমার সবটা জানা প্রয়োজন। দুঃখীরাম অনেকক্ষণ কোনো কথা বলল না, শুধু হাঁপাচ্ছিল ধীরে ধীরে। মনে হচ্ছিল বহুদিন ধরে বুকের ভেতরে চেপে রাখা কোনো ভয়ঙ্কর স্মৃতি হঠাৎ যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। বারান্দার বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। দূরে শালবনের মাথার ওপর আধখানা চাঁদ উঠেছে, কিন্তু সেই আলো জঙ্গলের মাটিতে পৌঁছাবার আগেই কোথায় যেন হারিয়ে যাচ্ছে। অবশেষে দুঃখীরাম মুখ খুলল। অনেক পুরনো কথা, আমার ঠাকুরদার মুখে শোনা। তখন এই জঙ্গল আরো ঘন ছিল। পাহাড়ের দিকটায় মানুষ তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ যেত না। সেই সময় এই জঙ্গলে এক গুণিন আসে। তার নাম কি তা কেউ জানে না। লোকের মুখে শুনেছি সে নাকি কামরূপ কামাখ্যা থেকে বিদ্যে শিখে এসেছিল। সঙ্গে ছিল 2-3 জন চেলা। দিনের বেলায় তারে খুব একটা দেখা যেত না, কিন্তু রাত হলেই জঙ্গলের ভেতরে আগুন জ্বলে মন্ত্র পড়ার শব্দ পাওয়া যেত। আর ভোরবেলায় অনেক সময় ওই ডোবার জলের ধারে রক্ত পাওয়া যেত। ওই গুণিন নাকি কালো জাদু করতো স্যার। গ্রামের লোকে বলে ওই তান্ত্রিক নিজের কালো জাদু করে ভয়ঙ্কর কিছুকে একটা ওই ডোবার ভিতরে নিয়ে এসেছে। আর ওই ডোবার সঙ্গে সম্পর্কটা? আর গুণিনের কি হলো? ওই ডোবার তলায় নাকি এখনো যজ্ঞের আসন ডুবে আছে। আরে গুণিনের কি পরিণত হয়েছিল তা এখনো জানা যায়নি। তবে ওই গুণিন নাকি এখনো নিজের শিকার খুঁজে বেড়ায়। বড় কিছু একটা সাধনায় সিদ্ধি লাভ করতে চায়। ওই ডোবার ভিতরে খুব খারাপ কিছু আছে বাবু, খুব খারাপ কিছু আছে। দুঃখীরামের কথা শেষ হওয়ার পর কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে বললাম, তোমার কথা শুনে মনে হচ্ছে যেন কোনো পুরনো ভূতের গল্প শুনছি। এখনকার যুগে এসব বিশ্বাস করা শক্ত দুঃখীরাম। এগুলো বাইরের লোকেরা আজগুবি গাঁজাখুরি ছাড়া আর কিছুই বলবে না। অনেক রাত হয়েছে বাবু, আমি এবার যাই। আর একটা কথা মনে রাখবেন, আজকের রাত বড় ভয়ঙ্কর রাত। কথাগুলো বলে হেরিকেন হাতে বেরিয়ে গেল। বারান্দায় আমি একা বসে রইলাম। শালবনের কালো অন্ধকার যেন বাংলোটাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। দূরে কোথাও একটা নিশাচর পাখি হঠাৎ কর্কশ স্বরে ডেকে উঠল। তারপর আবার সব শান্ত। দুঃখীরামের কথা কি সত্যি? আর যে মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েছিল সেও বাকি? ওই মালা নামের মেয়েটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূত্র। অনেক কিছু জানে, সে হয়তো ইচ্ছা করেই আমাকে বলেনি। সিদ্ধান্ত নিলাম সত্যিটা জানতে হলে ওই ডোবার কাছে আর একবার যেতে হবে। রাত তখন খুব বেশি হয়নি। রাতের খাওয়া দাওয়া শেষ করে দেখলাম ঘড়িতে তখন প্রায় 9:30। টেবিলের উপরে রাখা টর্চটা হাতে তুলে নিলাম, সঙ্গে নোটবুক আর ছোট্ট পকেট চাকুটাও। তারপর দরজা ভেজিয়ে নিঃশব্দে বাংলোর বাইরে বেরিয়ে এলাম। আজ আমার গন্তব্য সেই কালো ডোবা। বাংলোর সামনে এসে চারপাশে তাকালাম। আকাশে আধখানা চাঁদ ভেসে আছে। জঙ্গলে রাতের একটা নিজস্ব শব্দ আছে। দূরে কোথাও ঝিঝি পোকার একটানা ডাক, মাঝে মাঝে নাম না জানা কোনো নিশাচর পাখির কর্কশ চিৎকার, আর শীতল বাতাসে দুলতে থাকা শুকনো পাতার খসখস আওয়াজ এক আশ্চর্য পরিবেশের সৃষ্টি করেছে। সরু জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলাম। টর্চের আলো সামনে পড়তেই পথটা সাদা ফিতের মতো জঙ্গলের ভেতরে ঢুকে গেছে বলে মনে হলো। দুই পাশে দাঁড়িয়ে থাকা শাল গাছগুলো যেন বিশাল কালো প্রহরী।
যত এগোচ্ছিলাম ততই চারপাশের পরিবেশ বদলে যাচ্ছিল। বাংলোর আশেপাশে এখনো কিছুটা প্রাণের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল, কিন্তু জঙ্গলে ঢুকতেই শব্দগুলো একে একে কমে আসতে লাগলো। মনে হলো পুরনো অরণ্য যেন নিঃশ্বাস আটকে আমার চলাফেরা লক্ষ্য করছে। হঠাৎ ডান দিকে একটা শব্দ। তৎক্ষণাৎ টর্চের আলো ফেলতেই একটা বুনো খরগোশ ছুটে পালালো অন্ধকারের দিকে। নিজের অজান্তে একটু হেসে ফেললাম। ভয় পেলে চলবে না। ভয় হয়তো মানুষকে সবচেয়ে বেশি ভুল দেখায়। আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু মিনিট 15 পরে সেই হাসিটাও মিলিয়ে গেল, কারণ নাকে ভেসে এলো সেই পরিচিত গন্ধ। বুঝতে পারলাম ডোবাটা খুব বেশি দূরে নয়। সামনের অন্ধকার আরো ঘন হয়ে এলো, আর সেই অন্ধকারের কোথাও গাছপালার আড়ালে লুকিয়ে আছে সেই রহস্যময় কালো ডোবা। ডোবার কাছাকাছি পৌঁছে আর এগোলাম না। চারপাশটা একবার ভালো করে দেখে নিয়ে ডোবা থেকে খানিকটা দূরে ঘাসে ঢাকা একটা উঁচু জায়গায় গিয়ে বসলাম। রাত তখন অনেকটাই গভীর। আকাশে পূর্ণ চন্দ্র, সেই ফ্যাকাশে রূপলি আলো গাছের ফাঁক গলে কোথাও কোথাও মাটিতে পড়ছে। ডোবার জল স্থির, নিস্তব্ধ। আমি চুপ করে বসে রইলাম, চোখ ডোবার উপর স্থির। মিনিট 15 কেটে গেল। তারপর আরও কিছুক্ষণ। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো হয়তো দুঃখীরামের কথাগুলো নিছকই কুসংস্কার। হয়তো এই ডোবা আর 5টা সাধারণ ডোবার মতোই। ঠিক সেই সময় খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো। আমি সোজা হয়ে বসলাম। শব্দটা ডোবার মাঝখান থেকে আসছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। এবার জলের সেই কালো পৃষ্ঠে স্পষ্ট একটা ঢেউ ছড়িয়ে পড়তে দেখলাম। আমার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করে উঠল। মনে হলো জলের তলায় যেন কিছু একটা নড়ছে। উঠে দাঁড়ালাম। আরো ভালো করে দেখার জন্য সামনে এগিয়ে যেতে গেলাম। ঠিক সেই সময় পেছন থেকে একটা হাত এসে আমার হাতটাকে চেপে ধরল। আমি আতঙ্কে প্রায় লাফিয়ে উঠলাম। ধড়ফড় করে পেছন দিক ফিরে তাকাতেই চাঁদের আবছা আলোয় মুখটা দেখতে পেলাম। আজ দুপুরে দেখা সেই মেয়েটা, মালা। চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। আমি কিছু বলার আগেই সে ঠোঁটে আঙুল ঠেকিয়ে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ করে থাকুন। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মালা এবার ডোবার দিকে চোখ রেখে খুব আস্তে আস্তে বলল, আমি আপনারে বারণ করছিলাম না এইখানে আসবেন না? বলেছিলাম না দাদা বাবু? আমার মনের মধ্যে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন আমি নিজেই শুনতে পাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমি কোনো কথাই বলতে পারছিলাম না। মালার চোখ দুটো একভাবে ডোবার দিকে স্থির। কিছুক্ষণ পরে সে খুব নিচু গলায় বলল, আপনি একা নন দাদা বাবু, আপনার আগে আর অনেকে এসেছিল। আমি সবাইরে বারণ করছিলাম, বলছিলাম এই জায়গার কাছে না আসতে, দিনের বেলাতেও না, রাতের বেলাতেও না, কিন্তু কেউ আমার কথা শোনে নাই। এসব এসব কি হচ্ছে মালা? আমি কিছুই বুঝতে পারছি না। একজন, দুজন, তারপর আরো অনেকে। সবাই ভেবেছিল আমি হয়তো ভয় দেখাচ্ছি, কেউ বিশ্বাস করে নাই আমারে। তারপর একে একে তারা হারায় গেল। আজ দুপুরে আপনারে যখন ডোবার কাছে দেখলাম তখনই সন্দেহ হয়েছিল। বুঝেছিলাম আপনিও নিশ্চয়ই সত্যিটা জানার চেষ্টা করবেন, তাই রাত নামার পর আবার এখানে চলে এলাম।
আমি আর চুপ থাকতে পারলাম না, ফিস করে বললাম, তাহলে তাহলে দুঃখীরাম যে বলল। দাঁড়ান দাদাবাবু, একটুখানি অপেক্ষা করেন, সবটাই বুঝতে পারবেন। মালা সঙ্গে সঙ্গে হাত তুলে আমাকে থামিয়ে দিল। তারপর আবার চারপাশে নীরবতা নেমে এলো। আমরা দুজনেই নিঃশব্দে বসে রইলাম। জঙ্গলের বাতাস যেন থমকে গেছে। ডোবার কালো জলও নড়ছে না। সময় ধীরে ধীরে গড়িয়ে রাত 12টার দিকে এগোলো। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা পায়ের শব্দ শুনে চমকে উঠলাম। আমি আর মালা একই সঙ্গে মাথা ঘুরিয়ে শব্দের দিকে তাকালাম। জঙ্গলের অন্ধকার ভেদ করে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এসে দাঁড়ালো ডোবার কাছে। আর লোকটাকে দেখেই বুকের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার সামনে যে দাঁড়িয়ে সে অন্য কেউ নয়, দুঃখীরাম। কিন্তু এ যেন সেই দুঃখীরাম নয় যাকে আমি বাংলোর চৌকিদার হিসেবে চিনি। তার পরনে সেই ময়লা ধুতি কিংবা পুরনো জামা ছিল না। শরীরে জড়ানো রক্তলাল কৌপিন, খালি গায়ে সারা শরীর জুড়ে সাদা ছাই মাখা, গলায় ঝুলছে ছোট ছোট মুন্ডমালা, এলোমেলো চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে। চাঁদের আলোয় কোনো বৃদ্ধ চৌকিদার নয়, বরং কোনো প্রাচীন এক অমঙ্গলের মতো মনে হচ্ছে আমার। শরীরের সারা লোম খাড়া হয়ে উঠল। এবার সে ধীরে ধীরে এসে বসল ডোবাটার একেবারে পাড়ে। তারপর কোমরের কাছে বাঁধা একটা ছোট্ট কাপড়ের থলি খুলে কি সব জিনিস বের করে নিজের সামনে সাজাতে লাগলো। মালা দেখলাম তখনও নিঃশব্দে তাকিয়ে। তার চোখে মুখে অদ্ভুত এক উত্তেজনা। পরের মুহূর্তেই দুঃখীরাম মাথা আকাশের দিকে তুলে চোখ দুটো বন্ধ করল। তারপর কাপড়ের থলি থেকে একটা মুরগি বের করে তার গলাটা মুচড়ে ফেলে দিল ডোবার জলে। তারপর অত্যন্ত কর্কশ আর বীভৎস গলায় বলল, উঠে আয়, উঠে আয়, তোর শেষ শিকার আজ 100 পরিপূর্ণ হবে, আর আমি হব অনন্ত ক্ষমতার অধিকারী। সমস্ত দুনিয়াকে আমার হাতের মুঠোয় করে রাখবো। অনেক দিনের সাধনা, শালায় সব মানুষের জন্য নিজেকে চাকর করে রেখেছি আমি। আজ সেই সাধনায় আমার সিদ্ধি লাভ হবে। উঠে আয়। পরের দৃশ্যটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। দুঃখীরামের দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ যত তীব্র হতে লাগলো, ডোবার কালো জল ততই অস্বাভাবিক রকম আলোড়িত হতে শুরু করলো। প্রথমে ছোট ছোট ঢেউ, তারপর যেন জলের তলা থেকে ধীরে ধীরে ওপরে উঠে আসতে লাগলো এক নারকীয় জীব। হঠাৎই ডোবার মাঝখানে বিশাল বুদবুদ ফেটে কালো জলের বুক চিরে ধীরে ধীরে ভেসে উঠল একটা ছায়ামূর্তি। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। ওটাকে মানুষ বলা যায় না। মাথাটা মানুষের মতো হলেও শরীরটা যেন অন্ধকার দিয়ে তৈরি। দুটো হাত অস্বাভাবিক রকমের লম্বা, প্রায় হাঁটুর নিচে ঝুলে রয়েছে। সারা শরীর থেকে কালচে জল টপ টপ করে পড়ছে। মুখের জায়গায় যেন একটা বিকৃত গর্ভ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল
ওই জীবের চোখ দুটো, অন্ধকারের ভেতরেও জল জল করছে দুটো হলুদ আগুনের ভাঁটার মতো চোখ। আমার নিঃশ্বাস পর্যন্ত আটকে আসছিল। দুঃখীরাম হঠাৎ মাথা নিচু করে একটা বিরাট হাসি হেসে উঠল। সেই হাসি শুনে মনে হচ্ছিল যেন বহুদিনের জমে থাকা উন্মাদনা একসঙ্গে বেরিয়ে আসছে। হাত দুটো আকাশের দিকে তুলে চিৎকার করে বলল, উঠে আয়, ওই বাংলোয় তোর শিকার রেখে এসেছি, যা নিয়ে আয়। দুঃখীরামের কণ্ঠস্বর জঙ্গলের মধ্যে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল। পরের মুহূর্তে সেই বিভৎস মূর্তিটা একটা অমানসিক ডাক ছেড়ে এক লাফে ডোবার জল থেকে পাড়ে উঠে এলো। আমি বিস্ফারিত চোখে দেখলাম মাটিতে কোনো ছায়া পড়ছে না মূর্তিটার। মূর্তিটা কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে লম্বা লম্বা পা ফেলে ঝড়ের বেগে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, যেন সাক্ষাৎ মৃত্যুদূত ধীরে ধীরে আমাকে গ্রাস করতে আসছে। ঠিক তখনই মালা আমার হাত শক্ত করে চেপে ধরল। এবার আপনারে ধরতে যাচ্ছে দাদা বাবু, এখানে আর এক মুহূর্ত থাকবেন না, যান এখান থেকে। মাথার ভেতর তখন অন্য প্রশ্ন ঘুরছে। আমি ডোবার ধারে বসে থাকা দুঃখীরামের দিকে তাকিয়ে বললাম, তাহলে ওর কি হবে? ওই শয়তানটা যদি ওই পিশাচ তার শিকার না পায়, তাইলে সে ফিরে আসবে, আর ফিরে এসে প্রথমেই ওই তান্ত্রিককেই হত্যা করবে। ওইদিকে যান, ওইদিকে যান, ওই পথ ধরে গেলে জঙ্গলের বাইরে গ্রাম আছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন পালায় যান। মালার শেষ কথাটা শুনে আমি আর কোনো তর্ক করলাম না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে যুক্তি দিয়ে সবকিছুর ব্যাখ্যা করা সম্ভব নয়। মালা আমার দিকে তাকিয়ে বলল, চলুন দাদা বাবু, চলুন, সময় খুব কম। মালা আমার হাত ধরে হ্যাঁচকা টান মেরে ছুটতে শুরু করলো জঙ্গলের দিকে। আমরা দ্রুত পায়ে জঙ্গলের উল্টো দিকে সরু পথটা ধরে ছুটতে শুরু করলাম। পেছনে ডোবার ধারে এখনো বসে রয়েছে দুঃখীরাম, অথবা যে মানুষটাকে আমি এতদিন দুঃখীরাম বলে চিনেছিলাম। চাঁদের আলোয় লাল কৌপিন পরা অবয়বটা ক্রমশ ছোট হতে হতে গাছপালার আড়ালে মিলিয়ে গেল। মালা আশ্চর্য দ্রুততায় এগিয়ে চলেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন সে পথ দেখি নয়, বরং এই জঙ্গলের প্রতিটি গাছ, প্রতিটি বাঁক তার চেনা। আমার হাত ধরে আসছিল, তবুও থামার উপায় নেই। যত তাড়াতাড়ি সম্ভব গ্রাম সীমানা পেরো করতে দাদা বাবু। আমরা এগিয়ে চললাম। শালগাছের ফাঁক দিয়ে চাঁদের আলো ধীরে ধীরে কমে আসছিল। মনে হচ্ছিল পুরো জঙ্গল যেন কোনো কিছুর অপেক্ষায় বসে আছে। অবশেষে দূরে কয়েকটা কুঁড়ে ঘরের আবছা ছায়া চোখে পড়ল। বেলাঝুরি গ্রামের সীমানা। গ্রামের প্রথম বাঁশবাগানের কাছে এসে মালা থেমে গেল। আমি হাঁপাতে হাঁপাতে তার দিকে তাকালাম। সে শান্ত গলায় বলল, এখান থেকে আপনি নিরাপদ। জঙ্গলের সেই বিভীষিকাময় আর্তনাদ স্তব্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। বেলাঝুরি গ্রামের সীমানা তখন আর কয়েক পা দূরে। মালা ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আমি তাকে ডেকে বললাম, একটু দাঁড়াও। সে থেমে গেল। চাঁদের ফ্যাকাশে আলোয় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবুও বুঝতে পারছিলাম যে আমার প্রশ্নের অপেক্ষা করছে। আমি ধীরে ধীরে বললাম, তুমি কে মালা? আর বাংলোর চৌকিদার দুঃখীরাম সেজে যে এতদিন রয়েছে সে কে? আসল দুঃখীরাম কোথায়, আর তুমি কিভাবে এত সব জানো? মালা কিছুক্ষণ চুপ করে রইল।
তারপর খুব আস্তে আস্তে বলল, কারণ এই ঘটনার শুরুটা আমার থেকেই। আজ থেকে বহু বছর আগে এই জঙ্গলে যে গুণী নিয়েছিল, যে এখন বাংলোর চৌকিদার ছদ্মবেশী আছে, সে আমার বাবা ছিল। তোমার বাবা? হ্যাঁ, গ্রামের লোকেরা তারে গুণিন, তান্ত্রিক, সাধক আরো কত কি বলতো, কিন্তু আমার কাছে সে শুধু আমার বাবা ছিল। কিন্তু ক্ষমতা, নিষিদ্ধ শক্তির লোভ মানুষে অন্ধ করে দেয় দাদা বাবু। আমার বাবাও অন্ধ হয়ে গেছিল। সে এমন এক ভয়ঙ্কর সাধনা শুরু করছিল, যার নিয়ম ছিল বড় নিষ্ঠুর। সেই সাধনার প্রথম বলি হতে হয় নিজের রক্তের কাউরে, নিজের সবচেয়ে প্রিয় মানুষে। আর আমার বাবার সেই প্রথম বলি ছিলাম আমি। চারপাশের বাতাস যেন মুহূর্তে আরো ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে রইল মালা, তারপর বলল, সেই অভিশপ্ত ডোবার ধারে সেই রাতেই আমারে উৎসর্গ করা হয়েছিল। একজন বাবা নিজের হাতেই নিজের মেয়েরে বলি দিছিল অলৌকিক শক্তির লোভে। মৃত্যুর পরেও আমি এই জঙ্গল সাইডে যাইতে পারি নাই, হয়তো অন্যায় মৃত্যুর জন্যে, হয়তো সমাপ্ত অভিশাপের জন্যে। তাই বছরের পর বছর আমি এই জঙ্গলে ঘুরে বেড়াইছি, আর যারা ওই ডোবার দিকে গেছে তাদের বাঁচানোর চেষ্টা করছি, অনেককে সাবধান করছি, কিন্তু সবাই আমার কথা শুনে নাই। আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর থেকে একটা বিকট রক্ত জল করা আর্তনাদ ভেসে এলো। শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো কোনো মানুষের মৃত্যুর শেষ মুহূর্তের সমস্ত যন্ত্রণা একসঙ্গে উগরে দিয়ে চিৎকার করছে। সেই আর্তনাদ কয়েক সেকেন্ড ধরে জঙ্গলের উপর প্রতিধ্বনিত হতে লাগলো, তারপর হঠাৎ করে থেমে গেল। চারপাশে আবার নিস্তব্ধ। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম, কিছু বুঝতে বাকি রইল না। এখন আমি যে জিনিসটা চোখের সামনে দেখেছি বা লিখতে চলেছি, তা হয়তো বিজ্ঞান আর যুক্তির কাছে কিছুতেই ঢোপে টিকবে না, কিন্তু যা দেখেছি সেটা অস্বীকার করি কি করে। সে জলের ভেতরে থাকা পিশাচ বা ইহজগৎ পরজগতের যে জীবই হোক না কেন, সে ফিরে গিয়ে তার প্রকৃত আহ্বানকারীকে খুঁজে পেয়েছে। জঙ্গলের অন্ধকারে সেই অভিশপ্ত ডোবার ধারে বহু বছরের পাপের হিসাব অবশেষে মিটে গেছে। মালার মুখে এখন অদ্ভুত এক শান্তি, যেন বহু বছরের এক ভার অবশেষে নেমে গেছে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম, কারণ সেই মুহূর্তে বুঝতে পারলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা মালা আদতেও কোনো মানুষ নয়। সেই জঙ্গলের সবচেয়ে পুরনো, সবচেয়ে করুণ এক কাহিনীর সাক্ষী। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন ডোবা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।